শেখ হাসিনা ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি, এবং এই পৃথিবীতে এমন কোন সাংবাদিক নাই যে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইবে না। এখন আমি তো এখনো বলতেছি শেখ হাসিনা ইন্টারভিউ করলে এখনো ইন্টারভিউ করব, আমার জেল দিয়ে দেন। আপনি আপনার একটা প্রোগ্রামে সম্ভবত আপনি আওয়ামী লীগের কোন নেতাকে আনতে চেয়েছিলেন, তো সেই সময় আমার স্পষ্ট মনে নাই আওয়ামী লীগের কোন নেতাকে বা শেখ হাসিনাকে আপনি কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। এরপরে আপনার নিয়ে বাংলাদেশে ইন্টারভিউ করতে চাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপরে বাংলাদেশে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনাকে গালি দেয়, এরপরে কিন্তু আপনি সেটার করেন নাই। কোনটার করি নাই? শেখ হাসিনা ইন্টারভিউ দিলে এখনো করব না। আপনি একটা পোস্ট করেছিলেন আমার যতটুকু মনে আছে। আমি কোনো পোস্ট করি নাই, আমার কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাই। আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেই বক্তৃতার মধ্যে একজনের প্রশ্নের জবাবে আমি বলছি, আমি যদি আইন আমার ভাঙতে হয় তাইলে আমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই। এই আইন ভাঙতে আমি সাদ্দামের ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই না। দ্যাট ওয়াজ আমি সেটাই বলছি। এরপরে আমি আর কোই ইন্টারভিউ করি নাই। আমাকে যদি শেখ হাসিনা এখন ইন্টারভিউ দেন, আমি এখন ইন্টারভিউ করব না। আমি বলছি যে আপনার যদি মানে সমালোচনা বলেন, আলোচনা বলেন, বা যেভাবে গালিগালাজ করছিল সেটি না করলে কি আপনি আপনার অবস্থান থেকে সরে যেতেন? আমি কি আমার অবস্থান থেকে সরে গেছি? আমি তারপরের দিন আবার বলছি চেক ইট ব্যাক। আমি তারপর দিন আবার বলছি যে আমি শেখ হাসিনা ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি, এবং এই পৃথিবীতে এমন কোন সাংবাদিক নাই যে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইবে না এখন। ঠিক আপনার সেই বক্তব্যই আমি বলছি যে আপনার সেই সময় সমালোচনা হয়েছিল। আমার যতটুকু মনে আছে যে আপনি এর পরবর্তীতে আপনার অবস্থানটা আপনি পরিষ্কার করেছিলেন, বা কেন এই কথা, বা আমার কাছে মনে হয় এখনো তো তাই বললাম। আমি এখনো তো তাই বললাম। আমার হয় কি, মানে ঘটনা কিন্তু আপনি করেননি, কিন্তু আপনি এই রিস্কটা নেননি। কি রিস্ক? আমি তো এখনো বলতেছি শেখ হাসিনা ইন্টারভিউ করলে এখনো ইন্টারভিউ করব। আমি 2 সপ্তাহ পরে বাংলাদেশে আসবো রে ভাই, শেখ হাসিনা ইন্টারভিউ যে করবো এইটা বইলা আমি আবারও বলতেছি আমি শেখ হাসিনা ইন্টারভিউ করবো। এখন আমার জেল দিয়ে দেন। আইন উপদেষ্টা বলেন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি গিয়া বলেন যে পুলিশ কষ্ট করে ধরে আনে, আপনারা জামিন দেওয়ার সময় লক্ষ্য করে খেয়াল করে দিবেন। এটা আবার উনি পরে জাস্টিফাই করে যে এটা তো জুরিসপ্রুডেন্সি আছে, এটা তো ইয়াতেই আছে। তো জুরিসপ্রুডেন্স আপনি জানেন, যারা বিচার করতে বসছে তারা জানেন না, আপনারা শিখাই দিতে হবে জুরিসপ্রুডেন্স। ডিফেন্স উনি নিয়েছেন, পুলিশের কাছে মামলা নিয়ে যাচ্ছে। আমরা কি করব? আমরা তো সরকার হয়ে এটা করতে পারি না। পুলিশের কাছে কি ইউনূস সাহেবের এগেইনস্টে মামলা নিলে সেই মামলা নিছে নাকি ওরা? সেটাই পুলিশের কাছে আসিফ নজরুলের এগেইনস্টে মামলা নিয়ে গেলে নিছে ওই মামলা? বিএনপির পক্ষ থেকে যে আচরণটা জামাতে ইসলামীর সঙ্গে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা, বা আপনার পক্ষ থেকে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা? আপনি মানে এখন যেটা করা হচ্ছে, এখন আপনি যেটা করতেছেন, যদি এইটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল না। আমি কিন্তু জামাতের এখনকার যে আচরণ, আমি সেটা নিয়ে কথা বলছি। জামাতের অতীতের আচরণ, বক্তব্য, সেটি নিয়ে তো আমি সমালোচনা করছি না, কথা বলছি না। না, আমি জামাতের বর্তমানের যে আচরণ, সমালোচনা, গালিগালাজ, প্রতিদিন পতনের হুমকি, এমনকি যে এনসিপির কিছু নেতৃবৃন্দের দ্বারা মানে জামাতের মুখপাত্র বানিয়ে প্রতিনিয়ত জামাতের যারা মিনিস্টার আছে, দুঃখিত, যারা বিএনপির মন্ত্রী আছে তাদেরকে গালিগালাজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এইগুলো তো আসলে আমাদের অতীতে আমরা কখনো দেখি না। এমনকি শেখ হাসিনার সময়েও এইভাবে শেখ হাসিনাকে গালিগালাজ করা বা অন্য দলকে গালিগালাজ করা, হ্যাঁ, আলোচনা হয়েছে, কিন্তু এখন তো আসলে মাত্রা ছাড়িয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। সুতরাং বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। যে দেখেন, বাংলাদেশে যেটি হয়, কন্টিনিউয়াসলি নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন বা অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তারা কন্টিনিউয়াসলি বিএনপিকে নানান ভাষায় গালিগালাজ করছে, কটাক্ষ করছে। সেই জায়গা থেকে তারা যে ভাষায় কথা বলছে, আমরা তো ওইটার যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি যে তারা আসলে এইভাবে রাজনীতিকে আসলে নষ্ট করতেছে, নোংরামি করতেছে। ফেয়ার এনাফ, আপনার এটা পজিশন হতে পারে, কিন্তু আমরা মনে করি যে একটা জায়গার থেকে যেটাকে আপনি কলুষিত বলতেছেন, সেই কলুষিতর জবাব যদি আপনি কলুষ দিয়েই দেন, এটা দূর হবে কিনা সেইটা ভাইবা। না, এটা তো কাউন্টার দিয়ে, আমি তো এটা পাল্টা ব্যাখ্যা দিয়ে, যেমন আমি, হ্যাঁ, যেমন দেখেন যে সময় আসলে বিএনপি সম্পর্কে জামাত ইসলাম নানান ধরনের মানে বক্তব্য দিচ্ছে, যেমন
বিএনপি নাকি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নিয়ে প্রতারণা করছে, এবং এই বক্তব্য দিতে গিয়ে তারা বিএনপিকে আবার গণভোটের হুমকি দিচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলছে, একদিনে পতন ঘটিয়ে দিবে, 7 দিনে পতন ঘটিয়ে দিবে, 16 দিনে পতন ঘটিয়ে দিবে। এই বক্তব্যগুলো আপনিও শুনেছেন। তো সেই জায়গায় জামাত ইসলামের যে মুনাফিকি, প্রতারণা, ভণ্ডামি, সেগুলো আমরা মানুষের সামনে স্পষ্ট করছি যে যেখানে জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, গণভোটের অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, এবং সেটা ব্যাখ্যার সহিত যে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে, এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। বিএনপি ব্যাখ্যা চাইলে আপনি দিতেই পারেন, সেই ব্যাখ্যাই তো, সেই ব্যাখ্যা যদি না, সেই ব্যাখ্যা আমি আপনাকে বলি, যেমন নিউজ 24 একটি টকশোতে আমাকে লাগাতার ব্যারিস্টার শাহরিয়ার কবির রয়্যাল এজেন্ট বলছে 3 মিনিট ধরে। আমি কিন্তু হাসতেছি, আমি মানে তাকে বোঝানোর চেষ্টা করতেছি, তো তিনি কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে রয়্যাল এজেন্ট বলেই যাচ্ছেন। যেখানে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন নুরুল হক নূরসহ আমরা করেছিলাম, এবং সেই সময় আমার নামে 3টা মামলা হয়। এরপরে যদি ওই ব্যক্তি আমাকে বারবার রয়্যাল এজেন্ট বলেন, হ্যাঁ আমরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছি, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছি, তখন তো স্বাভাবিকভাবে আমি কত সময় নিজেকে কন্ট্রোল করব, তখন আমি তাকে কিন্তু কাউন্টার দিয়েছি, এবং আমাকে তখন আমার যে শারীরিক ভাষা ব্যবহার করে কাউন্টার দিয়েছেন সেটা খুব ডিসেন্ট হয়েছে না, শারীরিক ভাষা না, তিনি আমাকে আমি দেখতেছিলাম যে আপনি আঙ্গুল তুলে তুলে কথা বলতেছেন। আমি বলতেছি না, উনি তো থামতেছে না, উনি আমাকে রয়্যাল এজেন্ট বলতেছে, তখন আমি তাকে বলছি আমি বললাম আপনি বলেন আমি যদি ওই সময় তাকে না থামাতাম, হ্যাঁ, বা মনে করেন যে আমি রাগান্বিত হয়েছি, তো আমি রাগান্বিত না হলে তো তিনি একের পর আমাকে এই ধরনের ভাষা ব্যবহার করে। আমি ঠিক জানি না, কারণ আপনি একজন রাজনীতিবিদ, আমি একজন সাংবাদিক, আমি আসলে আপনার ব্যাপারটা আমি বুঝতে পারবো না কখনো, যে মানে আমার আসলে কি না, এটা বুঝতে পারবেন না, যেমন এটা আমি বুঝতে পারবো না, যেমন ধরেন রাজনীতি করলেই বুঝতে পারবো। যেমন ধরেন আপনাকে আমি যখন বললাম যে আমাকে কটাক্ষ করেন, তখন আপনি আরেকটা প্রসঙ্গের কথা বললেন, যাই হোক সেইটার একরকম, কিন্তু আমাদের একজন দর্শক কি বলতেছে আপনি দেখেন। উনি আমাকে বলতেছেন যে খালেদ ভাই আপনাকে কটাক্ষ করা কিছু নাই, আপনি মিড লেভেলের একজন ইউটিউব সাংবাদিক ভাই, আপাতত আপনাকে মাঝে মধ্যে দেখলে মনে হয় এটা পডকাস্ট যেখানে ক্যাজুয়াল আলাপ হচ্ছে, রাজনৈতিক নেতাদের সিনিয়র ভাই বলে তেল দেন। ফেয়ার এনাফ, তারা আপনাকে মানে যেহেতু তারা রাজনীতিকে কলুষিত করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। না, ডাবল কলুষিত না। দেখেন, তারা এই ধরনের বক্তব্য আচরণের মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতেছে। এখন তারা মনে করতেছে যে আমরা যে ভাষায় বক্তব্য দিচ্ছি, হয়তো আমাদের এই ভাষার বক্তব্য বা আমাদেরকে কাউন্টার করার কেউ নাই, তারা লাগাতার বলতেই আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মিণীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে। এটা যদি যা যায় কটাক্ষ, এটা কিচ্ছু হয় না, এমন কিছু হয় না যে বক্তব্য মানে আপনি কটাক্ষ করতেছেন। আপনি আমারে কটাক্ষ করেন, আপনি আমারে কটাক্ষ করেন। আমি আপনাকে বলি, জনাব রাশেদ খান, আপনার একটা কথা ধরে আমাদের অনেক দর্শক অনেকগুলি মন্তব্য করতেছেন, আপনি কন্টিনিউ করবেন যে আপনার রাজনীতি, আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সর্বোপরি আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলেন যে আপনার যে কাউন্টার করা, মানে রাজনীতিতে ঢিল এবং পাটকেল নিয়ে আমরা একটা আলোচনা শুনতেছিলাম, যে আপনি বলতেছিলেন যেহেতু রতন ভাই আপনাকে আক্রমণ করে কথা বলেন, কারণ রতন ভাই কাউকে আক্রমণ করে কথা বলেন না, আমি রতন ভাইকে আক্রমণ করলেও রতন ভাই হাসি মুখে সেটা ফেরত দেন, তো সেই জন্য আপনি রতন ভাইকে কিছু বলবেন না। কিন্তু কেউ এসে যদি আপনাকে ঢিল মারে, আপনি তাকে পাটকেল মারবেন, কেউ এসে যদি আপনাকে গুলতি দিয়ে মারে, আপনি তাকে গুলি করে দিবেন, কেউ যদি আপনাকে একটা গালি দেয়, আপনাকে 10টা গালি দিবেন। এইটা হচ্ছে আপনার এটা। কিন্তু আপনি ওই প্রসঙ্গটাও একটু বলবেন যে আপনি খুব জোরে সোরে ইদানিং বলেন, মানে এটা আমাদের দর্শকদের মতামত। মোহাম্মদ মালাওয়াইকি খুব ব্রিফলি এটাকে এরকম বলেছেন যে রাশেদ ভাই বলছেন স্বাধীনতা বিরোধীরা এখন বিরোধী দল, এটা অত্যন্ত লজ্জার। মরহুম বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী 2 জনকে মন্ত্রী দিয়েছিলেন, সেটাকে অন্তত গৌরবের নাকি? রাশেদের কাছে প্রশ্ন আমি মালয়েশিয়া থেকে। আপনি যদি ওই ঢিল পাটকেল থেকে শুরু করে আপনি যেসব বক্তব্য দেন সেই সব বক্তব্য একটু বলেন, কিন্তু আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো রাশেদ, আমরা যদি একটু ব্রিফলি বলতে চেষ্টা করি। জনাব খান, দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে রাজনৈতিক জোটে ছিল এবং একসাথে নির্বাচন করেছে, সেই সময় জামাত ইসলামকে মানুষ মজলুম হিসেবে জানতো, এবং এখনকার জামাতের নেতৃবৃন্দের বক্তব্য এবং সেই সময়কার নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। গণ অভ্যুত্থানের পরে
জামাতের আমির তিনি শুরুতেই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আমরা আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। আচ্ছা, বিএনপি যদি গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার হয়ে যায়, তার মানে কি? তার মানে বিএনপি আগে স্বৈরাচার ছিল? আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম বিএনপিকে যদি স্বৈরাচার মনে করে, তাহলে বিএনপির সাথে কেন জোট করেছিল এবং কেন এইভাবে আসলে মন্ত্রিত্বের ভাগাভাগি বা সরকারের ভাগাভাগি করেছিল? আমি এটি আসলে বোঝাতে চাই যে যে সময় আসলে বিএনপির সাথে জোটে ছিল, তাদের আচরণ বা যে সময় আসলে তারা অপোজিশনে ছিল বিএনপির সাথে, তাদের বক্তব্য, কথাবার্তা আর বর্তমানের কথাবার্তা, আচরণ আমার কাছে একরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম এই মুহূর্তে প্রধান বিরোধী দল, এবং এই প্রধান বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম মজলুম থেকে জালিম হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায় না যে আপনি যে সময় আসলে অপোজিশনে থাকবেন সেই সময় আপনি জালিম হয়ে যাবেন। একমাত্র জামাত ইসলামের ক্ষেত্রেই আমার ভিন্নতা মনে হচ্ছে। দেখেন, তাদের এমপিদের নানান ধরনের কেলেঙ্কারি, এমপিদের কেলেঙ্কারি প্রসঙ্গে একটু আমরা পরে আসি। এটা যার যার ব্যক্তি মানে ওইটা নিয়ে আমরা আপনি এটা বলতেছিলেন যে জামায়াত যখন মজলুম ছিল তখন জামায়াতের কথা ছিল একরকম। এখন জামায়াত 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রী ছিল জামায়াতের থেকে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি হয়েছে তারপরে, তো হঠাৎ করে জামায়াত জালিম হইল কেমনে? মানে, এবং আপনি শফিকুর রহমানের কথা বলছেন যে শফিকুর রহমান বলেছিল যে এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচার। শফিকুর রহমান কিন্তু কারো নাম বলেন নাই, তখনও বিএনপির সাথে ওরকম বৈরিতা তৈরি হয় নাই। তাহলে আপনারা কেন এটা নিজের কাছে নিলেন কেন এই কথাটা? মানে আমার যদি নাম না নিয়ে কেউ বলেন যে মানে আপনার নিজের কাছে, মানে তো এটা কলা খাইনার মতো হইলো। আচ্ছা, শোনেন, সবসময় নাম বলা লাগে না। অনেক সময় বক্তব্য শুনলে বোঝা যায় যে তিনি আসলে কাকে বোঝাচ্ছেন। এবং এই যে নাম নেননি, তারপরে আবার নাম নিয়েছেন। তিনি তার একটা বাক্যে নাম নেননি, পরবর্তী বাক্যে তিনি ওই দলের নেতার নাম নিয়েছেন বা দলের নাম নিয়েছেন। আপনি হয়তো জাস্ট অতটুকু বক্তব্য শুনেছেন, পরের বক্তব্য হয়তো শোনেননি। সিরিয়াসলি আমি ওই বক্তব্যটার মধ্যে আমি বিএনপি বলতে শুনি নাই। মানে উনি বলছেন তখন শোনেন নাই, পরে বলছেন, মানে একই বক্তব্যে না, আমি বলছি যে এখন তো শুনতেছেন। এখন শুনতেছি, রাইট, এখন তো শুনছেন, হ্যাঁ, তারপরে তো শুনেছেন। তার মানে কি? তার মানে ওই সময় তিনি কাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন, তার পরের বক্তব্য যদি আপনি শোনেন, আপনি তো তখনই বুঝছিলেন, আমি তো এখন বুঝলাম, আপনি তখন বুঝলেন। আমি কেন না, তখন আমি কেন বুঝবো না? আমি রাজনীতি করি না, আপনি তো সাংবাদিক, তাই না? আপনি অনেক কিছু, আপনার প্রফেশনালিজম, আপনি অনেক কিছু আগে বোঝেন, আমার থেকে বেশি বোঝেন। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি, আমাকে তো অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, আমাকে তো এই লাইনে কাজ করতে হয়। আপনি মনে করতেছেন যে এখন বিরোধী দল হিসেবে, জামাত ইসলামের বিরোধী দল হিসেবে এটা লজ্জার, ওই সময় সরকারি দলে থাকতেও সেটা লজ্জার ছিল না বেগম জিয়ার সময়? ওইটাই যদি একটু ব্যাখ্যা করতেন। ঠিক, আমার প্রশ্ন তো সেটি যে আপনি যেহেতু বিএনপির সাথে জোটে ছিলেন, তো সেক্ষেত্রে বিএনপির প্রতি আপনার যে ধরনের বক্তব্য থাকা উচিত, আমরা তো সেই বক্তব্য আমরা লক্ষ্য করছি না। আপনি মনে করলেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন। জামাত ইসলামের একটা বিশেষ সুবিধা আছে, জামাত ইসলামী সবার সঙ্গে থাকতে পারে। আওয়ামী লীগের সাথে 86 নির্বাচনে এর সাথে সাথে চলে যেতে পারে, আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করতে পারে, জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে, আবার বিএনপির সাথে জোট করতে পারে, বিএনপি থেকে মন্ত্রী হতে পারে। জামাত রাশেদ খান, আমাদের কিছু আসলে দেশ জাতি নিয়েও প্রশ্ন আছে, আপনাকে নিয়ে প্রশ্ন একটু বেশি হয়ে যেতেছে, তবুও দর্শকদের একটা প্রশ্নের একটা যদি ছোট্ট করে আপনি একটু জবাব দেন। আপনার গাড়ি, আপনি কেন গাড়ি আপনি কোথায় গাড়ি পাইলেন, কোথায় গাড়ি কিনলেন? গাড়ি আমার একটা খুব, মানে আমার কপালের সাথে একটা গাড়ি লেগেছে। সাদ্দামের গাড়ি দিয়ে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে যে এই গাড়ি নিয়ে প্রশ্ন চলতেইছে। সাদ্দাম মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। যাই হোক, আপনি গাড়ি কোথায় পাইলেন? হাসনাতের গাড়ি নিয়েও প্রশ্ন ছিল। হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ি চালাতেন, হাসনাত আব্দুল্লাহ আমার জবাব দিছিলেন যে আপনার মতো 1000 খালেদ মহিউদ্দিন আমাকে গাড়ি দেওয়ার জন্য রেডি আছে। সত্যি 1000 খানেক না 1000 এরকম কিছু একটা বলছিল। তো আপনার জবাবটা একটু শুনতে চাই যে জনাব রাশেদ খান, গাড়ি কই পাইলেন? আচ্ছা, এখন তো আমাকে সরকার থেকে গাড়ি দিচ্ছে, সরকারের গাড়ির আগে। আচ্ছা, নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় নুরুল হক নূরের উপর, আমাদের উপরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছিল, এবং সেই হামলা প্রশাসনের একটি অংশ জড়িত ছিল, এবং জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ, সেটিকে কেন্দ্র করে নুরুল হক নূর ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল। এরপরে গণ অধিকার পরিষদের একজন
নেতা, তিনি ব্যবসা করেন, কেন্দ্রীয় সহসভাপতি, তার নাম জাহিদুর রহমান। তিনি আমাকে তার 2টা গাড়ি ছিল। তো এই ঘটনার পরে তিনি আমাকে বললেন যে ভাই আমার গাড়ি আপনি ব্যবহার করেন। এর কারণটা ছিল যে আমি আসলে আগে বাইকে চলাচল করতাম, আমি নিজে বাইক ড্রাইভ করতাম না, আমার ছোট ভাই সে আমাকে নিয়ে আসা করত। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সব মিলিয়ে আসলে এটা তো আসলে আমার যে সময় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তখন তো আমি যে দলের সাধারণ সম্পাদক ছিলাম সেই দলের একজন কেন্দ্রীয় সহসভাপতি, তার গাড়ি আমি ব্যবহার করেছি, নির্বাচনের সময়ও আমি সেটাই ব্যবহার করেছি।